সফট ড্রিঙ্কসটার মধ্যে আমরা কি জানি এখানে প্রচুর পরিমাণে সুগার থাকে। অনেক সময় দেখা যায় যে এটার প্রসঙ্গেই আমি বলি, জ্বর হলে অনেকে স্যালাইন খাওয়ায়, ওআরএস স্যালাইন বানিয়ে খাওয়ায়, মনে করে যে এতে বাচ্চা তাজা হয়ে যাবে। কিন্তু আমরা চিকিৎসকরা বলি পাতলা পায়খানা ছাড়া ওআরএস কিন্তু খাওয়ানোটা ঠিক না। বাবা মাদের একটা যেটা কমন প্রবলেম থাকে এবং সত্যিই যেটা আসলেই তারা অনুভব করেন যে বাচ্চা এই সময় খেতে চায় না, তখন অনেকে বলেন যে বাচ্চা এই সময় খেতে চায় না, আমি কিভাবে তাকে খাওয়াবো, এবং বাচ্চারা আসলে সফট ড্রিঙ্কস পছন্দ করে। সেটা দেওয়াটা ঠিক হবে কি না আমি আপনার কাছে জানতে চাই, এবং এটা যদি না দেওয়া যায় কিংবা দেয়া যায় এটার সাথে অন্যান্য আর কি বিষয়গুলো আসবে যেগুলো দিয়ে হাইড্রেশন মেনটেন করা যাবে। চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমি প্যারেন্টসদের কাছ থেকে বেশি পাই যে ম্যাম ওকে সফট ড্রিঙ্কস দেওয়া যাবে কিনা, কারণ ও তো আর কিছু খেতে চাচ্ছে না, এখন কি ওকে কোক, ফান্টা, পেপসি দেওয়া যাবে কিনা, বা কমার্শিয়ালি প্রডিউস ফ্রুট জুস দেওয়া যাবে কিনা। আমি স্ট্রেইট ওয়েতে তাদেরকে নো বলি। নো বলার কারণটা আমি একটু বলতে চাই, সেটা হলো যে এই সফট ড্রিঙ্কসের প্রতি ফ্যাসিনেশন, আপনাকে বুঝতে হবে বাচ্চা ঘরের খাবারটা কেন খেতে চাচ্ছে না, কারণ ওটা তার ভাল লাগছে না। তো এই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে ভালো স্টেপ হবে ঘরে যে রেগুলার খাবারটা তাকে দেওয়া হচ্ছিল ওর থেকে যদি একটু আলাদা হয়ে ভিন্ন খাবার ওকে অফার করা হয়, সুইট জাতীয় খাবার যদি ঘরে একটু প্রিপেয়ার করে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাটা ওখানে ডাইভার্ট হওয়া পসিবল। কারণ সে যা পছন্দ করে দেখা গেল না, সে অনেক সময় দেখা যায় ঘরের খাবার সম্বন্ধেই তার একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যায়, মানে ঘরের খাবার মানেই সে ইউজুয়াল রুটিন খাবার, সেটা বাদ দিয়ে ওকে যদি নিয়ে তারপরে বিভিন্ন খাবার ট্রাই করা যায় যেটা ওর রুটিন লাইফের সাথে ম্যাচ করে না, একটু ভিন্ন ধরনের, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে বের হয়ে আসা সম্ভব। যেমন হচ্ছে সফট ড্রিঙ্কসটার মধ্যে আমরা কি জানি এখানে প্রচুর পরিমাণে সুগার থাকে। অনেক সময় দেখা যায় যে এটার প্রসঙ্গেই আমি বলি, জ্বর হলে অনেকে স্যালাইন খাওয়ায়, ওআরএস স্যালাইন বানিয়ে খাওয়ায়, মনে করে যে এতে বাচ্চা তাজা হয়ে যাবে। কিন্তু আমরা চিকিৎসকরা বলি পাতলা পায়খানা ছাড়া ওআরএস কিন্তু খাওয়ানোটা ঠিক না, বিকজ অফ মেনি রিজন। হ্যাঁ, তো কিন্তু আমরা সবসময় বলি যে লিকুইড জাতীয় খাবার খাওয়াতে। আমি সবসময় আমার প্রত্যেকটা প্যারেন্টসদেরকে বলি যদি স্যুপ খাওয়ানো যায় দ্যাট ইজ দ্য বেস্ট রেমেডি ফিভারের জন্য, বা যখন গলায় ব্যথা হচ্ছে বা টনসিল ফুলছে বা জ্বর আসছে, যে কোনো ওর খাবারের অনাগ্রহের কারণ যেটাই হোক না কেন, ওকে যদি এই যে খাবারটা এইভাবে করে তৈরি করা যায়, স্যুপটা যদি ওকে অফার করা যায়, ধরে না ও কর্ন স্যুপ পছন্দ করলো না, ওকে আপনি চিকেন স্যুপ করে দেন, বা এই ডিফারেন্ট ওয়েতে যদি ট্রাই করেন, আমার মনে হয় এটাতে খুব ভালো কাজ করে, এবং আমি যতটুকু দেখেছি আমার চেম্বার প্র্যাকটিসে আসলেই কাজ করে। এবং আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে সফট ড্রিঙ্কসগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে, যেটার ক্ষেত্রেও আসলে বাচ্চাদের উপরে একটা হয়তো এটা বিরূপ প্রভাব পড়তে পারে। আমি এখন এই বিষয়ে জানতে চাইব যে সাধারণত এই সময় এই যে আপনাদের কাছে এসে হাইড্রেশনের কথা জিজ্ঞেস করে, তারপর বাবা মারা জিজ্ঞেস করেন, জানতে চান যে বাচ্চাদেরকে কি খাওয়াবেন, সেই সাথে তারা কিন্তু এটাও এক্সপেক্ট করেন যে আপনি হয়তো অ্যান্টিবায়োটিক লিখে দিবেন। হয়তো অনেকে করেন না, কিন্তু কেউ কেউ করেন। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি বলবো এটা ডিপেন্ড করবে বাচ্চার ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে। বাচ্চা যদি দেখা যায় যে ভাইরাল হওয়ার পরেও ভাইরাস, আমি সাসপেক্ট করছি দিস ইজ ভাইরাল ফ্যারিঞ্জাইটিস, যেটা হচ্ছে ঠান্ডা কাশির কারণ হতে পারে, বা বাচ্চা ভাইরাসজনিত যে কোনো ধরনের রাইনাইটিস হয়েছে কিন্তু বাচ্চাটা খুব সিক, সবসময় মনে রাখবেন সিকনেস হচ্ছে বড় একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। তখন যদি দেখি যে বাচ্চা খুবই সিক হয়ে গেছে এবং বাচ্চা খেতেও পারছে না ওই দিক দিয়ে, তার মানে কি শরীরের দুর্বলতা বাড়ছে। প্রাথমিক অবস্থায় কখনোই অ্যান্টিবায়োটিক আমরা সাজেস্ট করি না। আমরা চাই সাপোর্টিভ মেজার, ঘরের সাপোর্টিভ মেজার এবং ক্লিনিক্যাল বা মেডিকেল সাইডের সাপোর্টিভ মেজার দিয়ে বাচ্চাটাকে সুস্থ করতে। যদি সেটা ফলপ্রসূ না হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অবশ্যই সাজেস্ট করা হয়, যদিও সেটা ভাইরাস ফ্যারিঞ্জাইটিস হোক বা ভাইরাল রাইনাইটিস হোক। আচ্ছা, কিন্তু প্রথম অবস্থাতেই আসলে রোগীদেরকে, যদিও আমরা বলি যে ব্যাকটেরিয়াল কন্ডিশনে আসলে অ্যান্টিবায়োটিক দেওয়াটা বেশি যৌক্তিক, কিন্তু যে কোনো ভাইরাস, জ্বর কিংবা সর্দি কাশিতে আসলে যখন রোগীরা বলবেন কিংবা আসলে এমনিতেও দেওয়াটা ঠিক হবে না। আমি আশা করব যে মানে আমাদের প্রোগ্রামের মাধ্যমে রোগীরা কিংবা যারা নাকি বাসায় দেখছেন
বাবা মারা এই বিষয়টি একটু জানবেন, কারণ ওনাদেরও একটা প্রেশার থাকে ডাক্তারদের উপর অ্যান্টিবায়োটিক লিখে দেওয়ার জন্য। অনেকেরই প্রেশার থাকে। আমি এখানে একটু যোগ করতে চাই, অবশ্যই, যে আমাদের দেশের আসলে আনফর্চুনেটলি সবাই অ্যান্টিবায়োটিক খুব ইজিলি পেয়ে যায়, মানে ফার্মেসিতে গেলে ইটস ভেরি ইজি অ্যাভেলেবল, চাইলেই দিয়ে দেওয়া হয়। এবং অসুখের কথা বললে বলাই যায়, সেগুলো না হলে না টানলাম, কিন্তু হচ্ছে এই অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবিলিটির জন্য সমস্যায় পড়ি হচ্ছে আমরা চিকিৎসকরা। কারণ প্রাথমিক অবস্থায় যেই নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা হয়তো কাজ চালিয়ে নিতে পারতাম, দেখা যায় যে ফার্মেসি থেকে তারা সেই অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে বাচ্চাকে রেজিস্ট্যান্ট করে ফেলেছে। ব্লাড কালচারে দেখা যায় যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট চলে এসছে। তখন ইচ্ছা না থাকলেও তাকে আমাদের স্ট্রং অ্যান্টিবায়োটিক চুজ করা লাগে। অনেক সময় এমনও হয়েছে যে নর্মাল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যেখানে হচ্ছে নর্মাল অ্যান্টিবায়োটিকে সে ভালো হয়ে যেত, সেখানে আমাদের ইনজেক্টেবলে চলে যেতে হচ্ছে বিকজ অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। কেন? কারণ সে একটুতে সমস্যা দেখলে, যদি পেশাব একটু লাল হচ্ছে, তখনই সে এনে অ্যান্টিবায়োটিক খাইয়ে দিচ্ছে। হয়তো ওই সময় শুধুমাত্র হাইড্রেশন মেনটেন করলেই তার ওটা ভালো হয়ে যেত, কিন্তু সে মনে করেছে আচ্ছা এটা মনে হয় পেশাবে ইনফেকশন হয়ে গেছে। বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ফ্রিকুয়েন্ট। আমি অবশ্যই এটাকে খুবই ডিসকারেজ করি যে এই জিনিসটা যদি বন্ধ না করা হয়, আমাদের ভবিষ্যৎটা আসলে ভালো দেখা যাচ্ছে না।